এই অন্তঃসত্ত্বা মহিলার উপরও এরকম অত্যাচার হচ্ছে। আর ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। পূরবী বর্মনের যে শিশুটি ভূমিষ্ঠ হতেই পারেনি, সেই শিশুটি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গিয়েছে। কতটা পাশবিক ঘটনা হলে এই জাতীয় অত্যাচার হতে পারে। এবং এরই জন্য পূরবী রায়কে দেখতে আমাদের ওখানকার কয়েকজন এমএলএ এবং বিজেপি কার্যকর্তা ওই গ্রামে পৌঁছানো মাত্রই তৃণমূল কংগ্রেসের দলে দলে গুন্ডা বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে, আমাদের বিধায়কদের উপর হামলা চালায়, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায়। এক্ষেত্রেও পুলিশ নীরব, অর্থাৎ পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক। এবং আমরা পরিষ্কার বলতে চাই, শুভেন্দু অধিকারীর ঘটনা থেকে আজকের ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে উদয়ন গুহ। অবিলম্বে উদয়ন গুহকে সন্ত্রাসবাদী নেতা হিসাবে ঘোষণা করতে হবে। আর আমি আপনাদের পরিষ্কার বলছি, বিরাট সন্ত্রাসবাদী নেতা ছিল শাহজাহান। শেখ শাহজাহানের অবস্থা এখন দেখতে পাচ্ছেন। কালে কালে উদয়ন গুহ যেদিকে এগোচ্ছে, এরপরে সন্ত্রাসবাদী নেতা হিসাবে উদয়ন গুহর অবস্থা শেখ শাহজাহানের চেয়েও খারাপ হবে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের কোনো বিষয়ে বক্তব্য থাকে বক্তব্য রাখুন। বিজেপির পাল্টা প্রোগ্রামের প্রতিবাদে প্রোগ্রাম করুন, মানুষের কাছে আপনাদের প্রদর্শন তুলে ধরুন, কোনো আপত্তির কোনো কারণ নেই। কিন্তু যেভাবে পরিকল্পিতভাবে বিজেপির কার্যক্রমের উপর হামলা, বিজেপি কর্মীদের উপর হামলা, তাদের ঘর বাড়ি ভাঙচুর, এমনকি অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত এই অত্যাচার থেকে বাদ যাবে না। আজকে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিম বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলা নির্যাতনে পশ্চিম বাংলা ভারত চ্যাম্পিয়নের স্থান পেয়েছে। এ লজ্জার বিষয়। আজকে পরিষ্কার আমি বলতে চাই, মমতা ব্যানার্জির শিক্ষার কারণে এই সমস্ত জিনিস হচ্ছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কারণ অতীতে পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন ঘটনা যখন ঘটেছে, যখন মহিলার উপর অত্যাচার হয়েছে, এই মমতা ব্যানার্জি বলেছেন যে একটা ছোট্ট ঘটনাকে আপনারা বড় করছেন। মা বোনের উপর যখন অত্যাচার হয়েছে, এই মমতা ব্যানার্জি সব সময় ধর্ষণকারীর পক্ষ নিয়েছে আর ধর্ষিতার বিরুদ্ধে নানা রকম কুৎসা করেছে। ওই মহিলার চরিত্র খারাপ ছিল, সেই কারণে তিনি ধর্ষণ হয়েছেন। এগুলো মমতা ব্যানার্জির সমস্ত উল্লেখযোগ্য বক্তব্য। যে পার্টির নেত্রী মহিলা হয়ে মহিলার প্রতি অপমানকর বক্তব্য রাখে, মহিলাকে অসম্মান করে, সেই ব্যক্তির যে পার্টি, সে পার্টি যে মহিলাদের উপর অত্যাচার চালাবে, মহিলাদের অসম্মান করবে, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি চালাবে, এ তো স্বাভাবিক আছে। অতএব আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। পরের বিষয় যেটা আমি বলতে চাই, আপনারা জানেন যে আগামীকাল অভয়াকাণ্ডের 1 বছর পূর্ণ হচ্ছে। আর তার মা বাবার ডাকে নবান্ন অভিযানের একটা ডাক হয়েছে। সেই নবান্ন অভিযানকে বিজেপি, আমি আগেই বলে দিয়েছিলাম, আবার বলছি, বিজেপি অন্তঃকরণে সমর্থন করছে। বিজেপি কার্যকর্তারা স্ব ইচ্ছায় ওই কার্যক্রমে যোগদান করতে পারে, কোনো আপত্তির কোনো কারণ নেই। কিন্তু বিনা পতাকায় বিজেপি কার্যকর্তারা যারা যাবেন তারা ওখানে অংশ নিতে পারে। বিজেপি ওখানে কোনো পতাকা ব্যবহার করবে না।
এবং বিজেপি কোনো কার্যকর্তাকে ওখানে যাওয়ার জন্য নির্দেশও দেবে না, কিন্তু বিজেপির কার্যকর্তারা ওই কার্যক্রমে যাওয়ার জন্য স্বতন্ত্র আছে। যে কোনো কার্যকর্তা ওই কার্যক্রমে যোগ দিতে পারে, তার কারণ অভয়ার মা বাবার বক্তব্যকে আমরা পুরোপুরি সমর্থন জানাই এবং বিচার যে এখনো অধরা রয়েছে তার জন্য আমরাও চিন্তিত, আমরাও উদ্বিগ্ন। সেই উদ্বেগ আমরা সমভাবে প্রকাশ করছি। পরের যে বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই, তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষার প্রচার, বাংলা মনি ঋষিদের প্রচার এত তুঙ্গ মাত্রায় হয়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখলে নিজেদেরই হাসি পাচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের অবস্থা এরকম, বাংলা একটা প্রবাদ আছে, মরণকালে হরিণ নাম। তৃণমূলের অবস্থাও তাই। যে মুনি ঋষিরা বাংলার, সে স্বামীজি হোক, নেতাজি হোক, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম হোক, রামকৃষ্ণ পরমহংসদেব হোক, বিদ্যাসাগর হোক, সমস্ত মুনি ঋষিরা যা তৃণমূলের পায়ের তলায় থাকতো, সেই মুনি ঋষিদের নিয়ে এখন তৃণমূল নাচতে শুরু করেছে। কি ভক্তিভাব দেখাচ্ছে, যেন রবীন্দ্রনাথ ওদের পার্টি করত, নেতাজি সুভাষচন্দ্র বসু তৃণমূল কংগ্রেস করত। এমন অবস্থা, এমন ভাবে জনসমক্ষে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে। তৃণমূলের শ্রদ্ধা ভক্তির নমুনা আমি আপনাদের দেখাতে চাই। এ আমাদের তোলা কোনো ছবি নয়, ছবি দেখলেই বুঝবেন, আপনাদেরই প্রচার মাধ্যমের ছাপা ছবি। সেই ছবিতে দেখুন মমতা ব্যানার্জি আর বাকিরা সব রয়েছে মঞ্চে, মমতা বক্তব্য রাখছে, আর পায়ের তলায় কারা? ওদের পায়ের তলায় এই যাদের নিয়ে এখন বুকে জড়িয়ে আন্দোলন করছে, যাদের ছবি দেখিয়ে বাঁচতে চাইছে, যাদের ছবি দেখিয়ে এখন নিজেদেরকে বঙ্গ প্রেমিক প্রমাণ করতে চাইছে, সেই সমস্ত দেখুন মুনি ঋষিরা তৃণমূলের পায়ের তলায় বসে আছে। এরা আবার বড় বড় কথা বলছে, এরা দেশ প্রেমের কথা বলছে, রাজ্য প্রেমের কথা বলছে, বাংলা প্রেমের কথা বলছে, বাংলা মুনি ঋষিদের জন্য কথা বলছে। এই হচ্ছে মুনি ঋষিদের সম্পর্কে এদের ধারণা, এই হচ্ছে মুনি ঋষিদের সম্পর্কে এদের ব্যবহার। অতএব এর থেকে বোঝা যায় এরা কিরকম সম্মান দেয়। ইতিপূর্বেও আমরা দেখেছি মমতা ব্যানার্জির ছবি আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একসাথে, আজকে 22শে শ্রাবণ। তাই বলতে দুঃখ লাগছে, দুর্ভাগ্য, এই মমতা ব্যানার্জি আর রবীন্দ্রনাথের ছবি একসাথে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রবীন্দ্র জয়ন্তী পালন করছে। এ ছবি যখন আপনারা মিডিয়ায় ছেপেছেন, এ নিয়ে বিতর্ক হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্য আপনাদের মনে আছে। তৃণমূলের নেতারা বলেছেন রবীন্দ্রনাথও কবি, মমতাও কবি, কাকে ঠ্যাং বগের ঠ্যাং লেখাও কবি, কাক এঁকেছে কি মানুষ এঁকেছে বোঝার উপায় নেই, তিনিও একজন আর্টিস্ট। অতএব সেই কারণের জন্য নেতাজি সুভাষের সাথে মমতা ব্যানার্জির ছবি এক আসনে বসিয়ে আগেই এরা বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য মুনি ঋষিদের অপমান করেছে। তারা আজকে বঙ্গপ্রেম দেখাচ্ছে, ভাষা প্রেম দেখাচ্ছে। সেই কারণে পরিষ্কার আমি আপনাদের বলতে চাই, তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার বাঙালির জন্য, পশ্চিম বাংলার বাংলা ভাষার জন্য লড়াই করছে না। তৃণমূল কংগ্রেসের লড়াই বাংলাদেশের ভাষার জন্য, তৃণমূল কংগ্রেসের লড়াই বাংলাদেশের বাংলার জন্য। দুর্ভাগ্যবশত পশ্চিম বাংলার লোক বাংলায় বলে আর বাংলাদেশের লোক বাংলায় বলে। তৃণমূল কংগ্রেসের লড়াই বাংলাদেশের লোকেদের ভাষার জন্য। তাই আমরা পরিষ্কার বলতে চাই, আমরা পশ্চিম বাংলার বাঙালিদের প্রতিনিধিত্ব করি, আর ওরা বাংলাদেশের যারা বাংলা ভাষী, বাংলাদেশের যারা মুসলিম অনুপ্রবেশকারী, তাদের প্রতিনিধিত্ব করছে ওরা। কোথাও কোনো বাঙালি বাংলা ভাষীর ওপর কোথাও কোনো আঘাত বা তাদের হয়রানি হচ্ছে না।
শুধুমাত্র যদি হয়রানি হয়ে থাকে তা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের সাথে সাথে রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী যারা পশ্চিম বাংলায় ঢুকে আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় খোঁজ খবর চলছে। অতএব এমন একটা ভাব দেখানো হচ্ছে যে গোটা পশ্চিম বাংলার লোক একেবারে অসহায় হয়ে গিয়েছে। কোথায়? কোথাও ৫-৭টা ১০টা কেস, আর প্রত্যেকটা কেসে আপনি দেখুন বাংলাদেশি কানেকশন আছে। অতএব সেই কারণের জন্য পরিষ্কার আমরা আবার বলতে চাই, যারা ভারতীয় নাগরিক অর্থাৎ যারা হিন্দু, তাদের কোন রকম কোন চিন্তার কোনো কারণ নেই, এসআইআর এ ভয় পাবার কোনো কারণ নেই। মমতা যতই ভয় দেখাক, আতঙ্ক তৈরির চেষ্টা করুক, মমতা ব্যানার্জির আতঙ্কতে ভীত সন্ত্রস্ত হবেন না। হিন্দুদের কোনো চিন্তার কারণ নেই। যারা ভারতীয় মুসলমান তাদেরও চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় মুসলমানরাও মাথা উঁচু করে ভারতবর্ষে বাস করবে। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে মুসলমান নাগরিক, বাংলাদেশ থেকে যে মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গা যারা এখানে এসে নাম পাল্টে যারা হিন্দু হয়েছে, নাম না পাল্টালেও মুসলমান থেকে এখানে আধার কার্ড করে রেশন কার্ড করে নাগরিকত্ব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে অভিযান, এসআইআর অভিযান তাদের বিরুদ্ধে। অতএব ভোটার লিস্টকে শুদ্ধ করার জন্য দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার এখন পূর্তি হতে চলেছে। তৃণমূল এখন ভয়ের চোটে সোনিয়া গান্ধীর আঁচলে লুকোচ্ছে। যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, এখন বুঝতে পেরেছে বিপদ এখন এমন জায়গায়, এখন জয় মা সোনিয়া বলে অভিষেক ব্যানার্জি সোনিয়ার পায়ে পড়ে গিয়েছে। আর মমতা ব্যানার্জি কদিন বাদে ছুটবে, ভাইপোকে পাঠিয়ে লাইন করেছে, এরপরে নিজে যাবে রাহুল গান্ধীর সাথে ওই ফিশ ফ্রাই বা কাটলেট ইত্যাদি খেতে। অতএব আমরা পরিষ্কার বলতে চাই, এদের বিশ্বাসঘাতক চরিত্রটাকে দেখুন। তাই আমি আবার বলতে চাই, কংগ্রেস আর তৃণমূল মিললে প্রেসের কাছে কোনো বড় খবর হতে পারে, আমাদের কাছে এটা কোনো খবরই নয়। তার কারণ আমরা পরিষ্কার জানি, মানুষ এটা বুঝে যাবে। কংগ্রেসকে ভোট দেওয়া, সিপিএম কে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়া একই। অতএব এই ত্রয়ী একই সঙ্গে আছে, এই ত্রিভুজ একই জায়গা থেকে উৎপন্ন, একই জায়গায় এদের মিলন। সেই কারণে আমরা কি দেখছি, আমরা লোকসভার আগে দেখেছিলাম টাকা চোরেরা লোকসভার আগে জোট বেঁধেছিল কিসের ভয়ে? ইডি আর সিবিআই এর ভয়ে। আর এখন ভোট চোরেরা জোট বেঁধেছে কিসের ভয়ে? এসআইআর এর ভয়ে, ইলেকশন কমিশনের ভয়ে। অতএব ওই সময় টাকা চোরেরা ইডি সিবিআই এর ভয়ে জোট বাঁধিয়ে বেঁধেও কিচ্ছু করতে পারেনি। আর এবারও আমি আপনাদের বলে দিচ্ছি, ভোট চোরেরা কোনোভাবেই তারা বাঁচতে পারবে না। কারণ ভুয়া ভোটারের নাম বাদ গেলেই তৃণমূল সহ ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, কেউ একে রক্ষা করতে পারবে না। সেই ভয়ে আজকে সব ত্রাহি করছে। কিন্তু ত্রাহি করার আগে আমি পরিষ্কার বলতে চাই, এখনো মানুষের নজরে সুনজরে আসুন। যারা ভুয়া ভোটার তাদের বাদ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করুন। বড় বড় আওয়াজ দিচ্ছে অভিষেক ব্যানার্জি, আওয়াজ দিচ্ছে মমতা ব্যানার্জি, একটা নাম কাটলে ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষা করে আছি, যেদিন শত শত নাম কাটবে আর দেখবো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি করে, কোন খুনের গঙ্গা বইয়ে দেয়। আর এটা আমি আগেও বলেছি, আবার বলে আমার এই বক্তব্য শেষ করছি, যে যদি মনে করে খুনি দিয়ে তাকে আটকাবে, আইন শৃঙ্খলার অবনতি করে আটকাবে, আমি এখানে হলফ করে চোরের গলায়
ছাতি ঠুকে বলে যাচ্ছি, রাষ্ট্রপতি শাসনে বাংলায় ভোট হবে। যদি রাষ্ট্রপতি শাসনকে তৃণমূল আমন্ত্রণ করতে চায় তো গুন্ডামি করুক, রক্ত গঙ্গা বহাক, কারণ বাংলার মানুষ চায় রাষ্ট্রপতি শাসনে এই রাজ্যের নির্বাচন হোক। আর রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা যদি তৃণমূল কংগ্রেস নিজেই করে দেয় তাহলে আর কাউকে কষ্ট করবার দরকার হবে না। অতএব আমি পরিষ্কার বলতে চাই, এখন দেখতে হবে যে ফাঁদ, সেই ফাঁদে ঘুঘু পা দেয় কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাই আমরাও দানা ছড়িয়ে ফাঁদের উপর দিকে নজর রেখেছি যে ফাঁদে পা পড়ছে কিনা। ফাঁদে পা পড়লে তৃণমূলের বিসর্জন একদম সহজ হয়ে যাবে, এতে কোনো দ্বিমত থাকতে পারে না। এইটুকু আমার বলার। যদি আপনাদের কিছু বলার থাকে তো বলুন। গতকালকে রাহুল গান্ধীর বাড়িতে মৌসুম বোস, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত, এবং আপনি যে প্রসঙ্গে বলছেন যে ত্রয়ী, তালিকায় রক্তের ত্রয়ী কথা, এই যে ত্রয়ী, এরা যদি একজোট হয়, বিশেষ করে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস এবং আদি কংগ্রেস যদি একজোট হয়ে বিধানসভা ভোট লড়ে পশ্চিমবঙ্গে, আপনারা মোকাবিলা করবেন কোন সাইডে? সিপিএম এর তলার কার্যকর্তারা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। সিপিএম এর ওই নেতা কটা ভোট দেবে কেন? ওরা চুরি করেছিল, 34 বছর চুরি করেছে। মমতা ওদেরকে জেলে পাঠায়নি, ক্ষমতায় আসার আগে বড় বড় আস্ফালন দিয়েছিল। আর এখন সব সিপিএম এর কুকীর্তি, চুরির কেস, খুনের কেস, সমস্তকে এখন চেপে রেখে দিয়েছে। আর ওগুলো সিপিএম নেতাদের জুজুবুরির মতো ভয় দেখায় মমতা ব্যানার্জি। ওই ভয়ে সিপিএম নেতারা মমতার পদলেহন করতে পারে, কার্যকর্তারা করবে না। সেই কারণে হাজার বলা সত্ত্বেও সিপিএম এর কার্যকর্তারা তারা তৃণমূলকে সমর্থন করতে রাজি নয়। আর কে বড় প্রতিপক্ষ? বারবার সিপিএম এর নেতারা বলছে বিজেপি কে ঠেকাতে মমতাই বন্ধু, সবচেয়ে বড় প্রতিপক্ষ আমাদের বিজেপি। এটা সিপিএম এর নেতারা মানতে পারে, ওদের কর্মীরা মানছে না। অতএব সেই কারণের জন্য তৃণমূল পদলেহনের জন্য অধিকাংশ সিপিএম এর কার্যকর্তা বর্তমানে বিজেপির সঙ্গে আছে, বিজেপিকে সমর্থন করছে। যেটুকুও বেঁচে আছে ওটাও থাকবে না। আর কংগ্রেসে যারা এখনো পড়ে আছে তারা চরম তৃণমূল বিরোধী, চরম ভাবে তৃণমূলের অত্যাচারের শিকার হয়েছে। তারা কোনোভাবেই তৃণমূলকে সহ্য করতে পারে না। সেই কারণে কংগ্রেসেরও ওই দিল্লির কটা নেতা পড়ে থাকবে, বাংলার যারা কংগ্রেসী নেতা তারাও ফোন করে আমাদের বলবে আমরা শুভেচ্ছা দিলাম আপনাদের, ভোটটাও দেব আপনাদের, কিন্তু তৃণমূলকে এগোতে দেব না। এই হচ্ছে কংগ্রেসের অবস্থা, সিপিএম এর অবস্থা। অতএব তৃণমূলের আরো বেশি রাজনৈতিক সমাধি এর ফলে হবে। কারণ সিপিএম এর হাতে যে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা খুন হয়েছে তারা কোনোভাবে এটা মেনে নিতে পারবে না। 21শে শহীদ দিবসের যে সমস্ত বাড়ির লোকেরা, তারা কি মানতে পারবে তাদের ছেলের খুনির সাথে তৃণমূল কংগ্রেস একসাথে লড়াই করছে? কোনোভাবেই তারা মানতে পারবে না। অতএব আমরা এতে ভয় পাই না। ওরা সিপিএম, কংগ্রেস আর তৃণমূল নেতায় নেতায় জোট বানা, আমরা কার্যকর্তা আর সাধারণ মানুষের জোট বানাবো। তাই কর্মীর জোট আর সাধারণ মানুষের জোটই হবে আমাদের একমাত্র সম্পদ। আপনারা বারবার একটা প্রশ্ন তোলেন সিপিআইএম এবং কংগ্রেসের দিকে, যে শব্দ বিরোধিতা চলছে, সেই শব্দ বিরোধিতা সরে গিয়ে যদি বহুমুখী জোট হয় সেটাকে আপনাদের কাছে সুবিধা করে দেবে বলছেন? একদম সুবিধা করে দেবে। আমি তো আপনাদের এইমাত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। আর বিরোধীদের মানে কি? এই রাজ্যে প্র্যাকটিক্যালি তৃণমূল আর বিজেপি আছে। সিপিএম তো এখন দূরবীন দিয়ে দেখার অবস্থায় আছে। 34 বছরের পার্টি কি করে একটা সিট পেয়ে বিধানসভায় ঢোকে? আজকে শ্রমিক ভট্টাচার্য আমাদের এখানকার প্রেসিডেন্ট,
আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন ও আমাকে বলতো যে বুদ্ধদেব ভট্টাচার্য মিটিং ডেকে বলছে বিজেপিকে তো বাদ দিতে হবে। কি করে বাদ দেবে? বলছে সংসদীয় রাজনীতিতে যাদের কোনো ভূমিকা নেই এই রাজ্যে তাদের আমরা মিটিং এ ডাকবো না, অর্থাৎ বিজেপিকে বাদ। বিজেপির ছিল না এমপি এমএলএ, কায়দা করে বছরের পর বিজেপিকে বাদ দিয়েছে। সেই সময় শ্রমিক আমাকে বলতো, আমি ওকে বলতাম আক্ষেপ করো না, আক্ষেপ করো না, এই দম্ভকে একদিন ভগবান চূর্ণ করবে। আর দেখুন তারপরেই বিজেপির এমএলএ হিসাবে বাই ইলেকশনে শ্রমিক ভট্টাচার্য ঢুকে গেল। অতএব তারপরে বাধ্য হলো বিজেপিকে ডাকতে। সেই কারণে আজকে আমাদের সেই রাম যুগে যে অবস্থা ছিল, আজকে সিপিএম এর সেই অবস্থা, কংগ্রেসের সেই অবস্থা। সেই কারণে এই সব পার্টি এখন শুধু সাইনবোর্ড আছে, কার্যকর্তারা বিজেপির সাথে আছে, তৃণমূলের সাথে নেই। অতএব কোনো চিন্তার এখানে কারণ নেই। 25 দলের 50 নেতাকে নিয়ে যে বৈঠক হলো ইন্ডিয়া জোটের, যেখানে রাহুল এবং অভিষেক কাছাকাছি এলেন, এবং এসআইআর নিয়ে সমস্ত বিরোধী দলগুলি একটা হয়ে লড়বে, ঐক্যবদ্ধভাবে লড়বে, সেই দিকেই এগোচ্ছে। এই প্রসঙ্গে কি বলবেন? না, ঐক্যবদ্ধ হয়ে তো লড়েছিল লোকসভা নির্বাচনে, হাতে হাত ধরে ঐক্যের ছবি আমরা কত দেখলাম। একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়েও লড়াই করলো, ফলাফল কি হলো? ফলাফল তো সেই কাকস্য পরিবেদনা। অতএব পরিষ্কার, যেই অর্থ চোর, টাকা চোরের জোটকে মানুষ সমর্থন করেনি, আর এখন আবার ভোট চোরের দলেরা তারা আজকে একটা হয়েছে যাতে ভোট চুরি করা যায়। ভোট চুরি আমাদের একমাত্র নাগরিক অধিকার, একমাত্র রাজনৈতিক অধিকার। অতএব এই অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এটাই তো ইন্ডি জোটের একমাত্র পিন্ডি চটকানোর বিষয়। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এই যে জোট, এই অশুভ জোট কিচ্ছু করতে পারবে না। অতএব মানুষ বুঝে গেছে। তেজস্বী যাদবের খেলা তো লোকেরা দেখেছে। যিনি অভিযোগ করছে আমার নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, বিরাট একটা আন্দোলন তুলে ধরবেন চিন্তা করেছিল, রাষ্ট্রের নেতা হয়ে যাবে, কিন্তু খেয়ালে নেই ওনার যে আরেকটা জায়গায় নাম আছে, দ্বিতীয় আই কার্ড আছে, দুবার করে ভোট দেন। অতএব ভোট শেষ হতে না হতে তেজস্বী যাদব না জেলখানায় চলে যায়, জেল থেকে না ভোট লড়তে হয়। আগে সেই চিন্তা ওরা করুক, তারপরে জোট বাঁধার চিন্তা করবে। অতএব এই জোটের কোনো মূল্য নেই। যাদের কোনো রকম নীতিগত কোনো আতাত নেই, নীতিগত সম্বন্ধ নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই, একটাই প্রোগ্রাম, ভোট চুরি আমাদের করতে দিতে হবে। বিদেশি নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। ইস্যু কি? মৃত ভোটারদের নাম যেমন ছিল তেমন থাকবে। অসাধু ভোটারদের নাম আমরা যে ঢুকিয়েছি তাকে বাদ দেওয়া যাবে না। ইস্যু কি? ইস্যু হচ্ছে বিরোধীদের যে একজনের নাম 4 বিধানসভায় আছে, ওই 4টেই অটুট থাকতে হবে। ইলেকশন কমিশন ভোটার লিস্ট সংশোধন, শুদ্ধিকরণ করতে পারবে না। এই দাবিতেই তো ওরা লড়ছে। মানুষের সামনে ওরা আরো নিজেদের এক্সপোজ করে ফেলছে, আরো এদের চরিত্রটা প্রকাশিত হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে এতে খুব বেশি দূর অগ্রগতি হবে না। আর আপনি দেখবেন যখন এসআইআর কমপ্লিট হয়ে যাবে, এরা দেখবেন আবার যে যার বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থায় চলে আসবে। কেউ কারো নয় এই অবস্থা হবে। এই মমতা ব্যানার্জি যতদিন বলেছে রাহুল গান্ধী খবরদারি করার কে? রাহুল গান্ধীকে কেন মানব? সোনিয়া গান্ধী কি আন্দোলন করেছে? আমরা ওর নেতৃত্ব মানব, মমতা ব্যানার্জি বলেছে, আপনারা তা পাবলিশ করেছে। আজকে সেই রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর পায়ে গিয়ে পড়তে হচ্ছে। এখন বাঁচাও বাঁচাও বলে কংগ্রেসের শরণাপন্ন হতে হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই মমতা ব্যানার্জিকে, এত নাটক করার দরকার কি? কংগ্রেস থেকেই তো বেরিয়ে তৃণমূল হয়েছিলেন। এটাও চোর ওটাও চোর। একদম এই ঘোষণা করে দিন
যে আবার আমরা কংগ্রেসে যাচ্ছি, ঘরের মেয়ে ঘরে ফিরছি, সোনিয়া বরণ করে আপনাকে নিয়ে নেবে, ঝামেলা বেঁচে যাবে। এই সমস্ত কাটলেট খাওয়া, নৈশভোজ খাওয়ার আর ঝামেলা থাকবে না। তাই ঘরের মেয়ে ঘরে চলে যান, তৃণমূলটা কেটে বাদ দিয়ে দিন, কংগ্রেসই ছিলেন কংগ্রেসই হয়ে যান, এটাই আমাদের একমাত্র কামনা। জনগণ, বাংলার মানুষ আপনাদের শুভেচ্ছা দেবে। এসআইআর নিয়ে প্রস্তুত নয় রাজ্য, প্রস্তুতির জন্য প্রয়োজন আরো বছর দূর। কমিশনকে চিঠি দিয়ে জানাতে চলছে রাজ্য। এসআইআর রুখতে এত মরিয়া কেন? না, এসআইআর রুখতে মরিয়া কেন তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ তৃণমূলের প্রাণ ভোমরা আটকে আছে ওই ভোটার তালিকায়। ওই প্রাণ ভোমরার প্রাণ নিয়ে নিলেই তৃণমূলের আর প্রাণ থাকবে না। তৃণমূলের প্রাণ ভোমরা কারা? মৃত ভোটার, একজনের 4 জায়গায় নাম থাকা ভোটার, বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী, আর মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান। তারা হচ্ছে তৃণমূলের প্রাণ ভোমরা, যে প্রাণ ভোমরা ভোটার তালিকার মধ্যে ঢুকে আছে। আর ইলেকশন কমিশন যখনই ওই প্রাণ ভোমরার প্রাণ নিয়ে নেবে, তৃণমূলের প্রাণ যেতে আর কেউ আটকাতে পারবে না। অতএব তৃণমূল সঙ্গে সঙ্গে শেষ হবে। সেই কারণের জন্য এই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার যদি বাদ যাবে, ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসও চলে যাবে। এটা তৃণমূল কংগ্রেস জানে। তাই যে কোনো ফন্দি ফিকিরে এই ভোটার তালিকা সংশোধন আটকাতে চায়। নইলে আমি আপনাকে একটা কথা বলি, বিহারে ভোটার তালিকা সংশোধন তো হয়েছে, এই এসআইআর হয়েছে, আপনারা কেউ টের পেয়েছেন? বিহারে কোন নেতা, কোন পার্টির কেউ একবারের জন্য একটা বিবৃতি দিয়েছে, একবারের জন্য আপত্তি করেছে? বিহারের নেতাদের ঘুম ভাঙলো কখন? যখন মমতা ব্যানার্জি ঘুম ভাঙালো। আরে বিপদ বিপদ বলে চিৎকার করে ঘুম ভাঙালো, তখন তেজস্বী যাদবের ঘুম ভাঙলো, কংগ্রেসীদের ঘুম ভাঙলো, সব চোর একসাথে একরা করতে শুরু করলো। যেমন শিয়ালের এক শিয়াল ডাকলে সব শিয়াল বুঝুক আর না বুঝুক ডাকতে শুরু করে, ঠিক একই ভাবে পশ্চিম বাংলা থেকে হুক্কা হুয়া যেই হলো, সারা পশ্চিম বাংলায় থেকে বাইরে সারা ভারতে হুক্কা হুয়া হতে শুরু করে দিল, বুঝুক আর না বুঝুক। বিহারে হচ্ছে এসআইআর এর কাজ। পশ্চিম বাংলার নামও তখন হয়নি। মামলা লড়ছে কে? মহুয়া মৈত্র, পশ্চিম বাংলা থেকে সাংসদ, তৃণমূলের নেত্রী, তিনি গিয়ে মামলা লড়ছেন বিহারে যাতে এসআইআর কে আটকানো যায়। তার মানেটা কি? ভয় কোথা থেকে শুরু হয়েছে? যে বিহার গেলেই তো এবার আমাদের পালা, অতএব আমাদের বিসর্জনের ঢাক বাজতে শুরু করেছে। যে কারণে যে কোনো মূল্যে এসআইআর কে আটকাতে হবে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ চায় শুদ্ধ ভোট, পশ্চিম বাংলার মানুষ চায় অবাধ এবং স্বচ্ছ ভোট। আর স্বচ্ছ ভোটের প্রথম বিষয় হচ্ছে ভোটার তালিকা স্বচ্ছ হওয়া, পবিত্র হওয়া। সেই ভোটার তালিকাকে স্বচ্ছ এবং পবিত্র করবার জন্য ইলেকশন কমিশনের কার্যক্রমকে নানাভাবে তৃণমূল বাধা দেবে। তৃণমূলের দোসর কংগ্রেস, সিপিএম তৃণমূলের লেজুর ধরবে আমরা জানি, কিন্তু মানুষের সমর্থন ইলেকশন কমিশনের এই পবিত্র কাজের সাথে অবশ্যই যুক্ত থাকবে, এটা আমাদের বিশ্বাস। বিহারে এসআইআর বিরোধী জনসভা হতে চলেছে রাহুল গান্ধী, বিশেষভাবে তাতে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রসঙ্গে রাহুল গান্ধীর সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বাংলা থেকে যাবেন বিহারে। যাক না, বিহারের সামনে নির্বাচন আছে। মমতা ব্যানার্জির মুখ যত বেশি বিহারে দেখাবে গিয়ে, তত বেশি বিহারের মানুষ একজোট হবে সর্বনাশ। এই পশ্চিম বাংলার মহিলা অপমানকারী, বিহার থেকে সুপারি কিলার নেওয়ার সেই নায়িকা নায়করা এখানে চলে এসছে। অতএব বিহার আগে যে জায়গায় ছিল
পশ্চিম বাংলা আজকে তার চেয়েও খারাপ জায়গায় এসছে। অতএব বিজেপি শাসনে, এনডিএ শাসনে বিহার আজকে এক সম্মানজনক জায়গায় পৌঁছেছে। এই মমতা ব্যানার্জি আবার বিহারকে সেই আগের বিহারে নিয়ে যেতে চায়। অতএব আমি মনে করি মমতা ব্যানার্জি পৌঁছানো মানে জনগণের আশীর্বাদ বিজেপি এবং এনডিএ জোটের পক্ষে আরো বেশি জোরদার হবে, আরো বেশি অভিশাপ এই ইন্ডি জোটের পিন্ডি চটকানোর জন্য মানুষ দেবে। নির্বাচন কমিশন বাকি যে অফিসারদের নির্বাচন কমিশনের কাজে বা ভোটার ঢোকানোর জন্য তারা দায়ী বলে দাগিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, আজকে আবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে সেখানে জানতে চাইবে যে এই যে প্রক্রিয়া তাতে যারা দোষী সাব্যস্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে চলেছে তা তারা কেন নির্বাচন কমিশনকে জানাচ্ছে না, এত ব্যবস্থা নিতে দেরি করা হচ্ছে কেন, চিঠি নিয়ে জানতে। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীরা যাতে ভয় না পায়, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে অংশটা তৃণমূলের স্তাবক আছে তারা যাতে ইলেকশন কমিশনের এই নির্দেশে শাস্তির ব্যবস্থায় ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তার জন্যই মমতা ব্যানার্জি চিৎকার করে বারবার বলেছে আমরা দেখব, আমরা এটা হতে দেব না, আমরা এটা করতে দেব না। অতীতে এই ডায়লগ আমরা অনেক শুনেছি। ডিজিকে যখন হটিয়েছে তখন উনি এই ডায়লগ দিয়েছিলেন, বিভিন্ন জেলায় ডিএমকে যখন হটিয়েছে তখন উনি এই ডায়লগ দিয়েছেন, আবার সুসুর করে মেনে নিয়েছেন। হাইকোর্টকে অবমাননা করবার জন্য বিরাট বিপ্লব দেখিয়েছিলেন, আর হাইকোর্ট যখন 5 লাখ টাকা জরিমানা ধার্য করেছে এই মমতা ব্যানার্জিকে, তৃণমূল পার্টিকে নয়, স্বয়ং মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে সুসুর করে 5 লক্ষ টাকা হাইকোর্টে জমা দিয়েছেন। অতএব বড় বড় বিপ্লবী কথা বলে ইলেকশন কমিশন যখন ধরেছে কি করে জোর করে ঘাড় ধরে খাওয়াতে হয়, ঘাড় ধরে গেলাতে হয়, তা ইলেকশন কমিশন জানে। কারণ সংবিধান, দেশের রাষ্ট্র তাকে সেই পাওয়ার দিয়ে রেখেছে। অতএব ইলেকশন কমিশনের কাজে যারা বাধা সৃষ্টি করবে, সেই সমস্ত অফিসাররা যারা মমতা ব্যানার্জির তালে নাচবে, তাদের দিন, খারাপ দিন আসছে, তাদেরকে শেষ পর্যন্ত কেউ রক্ষা করতে পারবে না। তাই আমি সরকারি কর্মচারীদের বলতে চাই, যে সমস্ত সরকারি কর্মচারীরা নির্বাচনী কাজে যুক্ত আছেন তাদের পরিষ্কার করে বলতে চাই, আপনারা ন্যায়ের পক্ষে কাজ করুন, আপনারা সত্যিকারের কাজ করুন। ভোটার লিস্ট সংশোধন করবার জন্য, ভুয়া ভোটারের নাম বাদ দেওয়ার জন্য যোগ্যভাবে কাজ করুন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনারা এই আউটগোয়িং সরকারের অর্থাৎ বিদায়ী সরকারের পক্ষে দাবেদারি করতে শুরু করেন, তাহলে কিন্তু এই সরকার থাকতে থাকতেও আপনাদের সর্বনাশ হবে, এই সরকার যাওয়ার পরও আপনাদের সর্বনাশ হবে, এটা কেউ আটকাতে পারবে না। অতএব আমরা পরিষ্কার বলছি, নিজেদেরকে তৃণমূলের স্তাবক হিসাবে আর চিহ্নিত করে নিজেদের ক্যারিয়ারের 12টা বাজাবেন না। সত্যের পক্ষে কাজ করুন, একদম ন্যায়ের পক্ষে কাজ করুন, ওটাই আপনার কর্তব্য, ওটাই আপনার প্রতি নাগরিকের প্রতি আপনাদের কর্তব্য। সভা থেকে বলছেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না কোনো অফিসারের বিরুদ্ধে, নির্বাচন কমিশন যখন ভোট হবে তখন কমিশনের কথা। এটা বলে দিলাম। হ্যাঁ, আপনার এটা এক লাইন শুধু বলে দিই, যেটা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জেনে শুনে ভুল প্রচার করছে, যে ইলেকশনের নোটিফিকেশন যখন হয় তখন একটা ধারণা আছে ইলেকশন কমিশন পুরো ব্যবস্থাটাকে টেক আপ করে, কিন্তু তা নয়। ইলেকশন কমিশন যখন স্পেশাল কোনো কাজ করে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, আর এসআইআর তো একদম স্পেশাল ব্যাপার। অতএব সেই কারণের জন্য ভোটার তালিকা সংশোধন যখন হবে, সেই সংশোধনের ক্ষেত্রে যা যা করণীয় কর্তব্য ইলেকশন কমিশন করার অধিকারী, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা মমতা ব্যানার্জিও জানে, অভিষেক ব্যানার্জিও জানে,
শুধুমাত্র সরকারি কর্মচারী আর নিজের পার্টির কার্যকর্তাদের মনোবল ধরে রাখার জন্য এই জাতীয় কথাবার্তা বলছে। রাহুলদা, মমতাকে এনআরসি নিয়ে চড়া আক্রমণ, হিমন্ত বিশ্ব শর্মা ভোটের আগে এনআরসি নিয়ে ভয় দেখিয়ে ভোট কপিতস্থ করতে চাইছেন মমতা ব্যানার্জি। না না, স্বাভাবিক তো, এ তো ভুয়া ভোটারে জিততে চায় আর জিতে আসছে। মমতা ব্যানার্জির ভোটার কারা? বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা রোহিঙ্গা মুসলমানদের জায়গায় জায়গায় নগরী বসিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা। তাদের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, আধার কার্ড করিয়ে দিয়েছে, আর তাদের ভোটেই তো নির্বাচিত হচ্ছে। সেই কারণের জন্যই তো এত চিৎকার, এত কান্নাকাটি। কারণ যদি রোহিঙ্গারাই বাদ হয়ে যায়, যদি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বাদ হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জিও বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে একটা চিন্তা। সেই কারণের জন্য মমতা ব্যানার্জির এত কান্নাকাটি। একদম সঠিক কথা আজকে সকলে বলছে। তৃণমূল নেতা নিজেই ভুয়ো ভোটার দেখিয়ে দিয়েছেন, বলছেন যে এটা যেন বাদ দেওয়া হয়। অথচ তৃণমূল নেত্রী বলছেন কাউকে বাদ দেওয়া হবে না, দলের নেতারাই তো দেখিয়ে দিচ্ছেন ভুয়ো ভোটার। হ্যাঁ, ঠিকই আছে, ভালো। যারা দলের নেতারা, উত্তর চব্বিশ পরগনায় দলের যে নেতারা, তারা যারা চিহ্নিত করে দিচ্ছে এরা ভুয়া ভোটার, এদের নাম বাদ দেওয়া দরকার। আমি মনে করি তারা নাগরিক কর্তব্য পালন করছে, রাজ্যের প্রতি, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করছে। অতএব মমতার প্রতি কর্তব্য আগে নয়, আগে রাজ্য এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য আগে হওয়া দরকার, তারপরে মমতার প্রতি, তারপরে দলের প্রতি, মমতার প্রতি, যার প্রতি হয়। সেই কারণে যে তৃণমূল নেতারা ভুয়া ভোটার চিহ্নিত করে দিতে সাহায্য করছে, তাদের আমি অবশ্যই বলবো তারা রাজ্য এবং রাষ্ট্রের কর্তব্য এবং নিজ নাগরিক কর্তব্যকে পালন করছে। রাজ্যগুলি এবং পরিবারগুলি যাতে এবং সেখানে তারা বলেছেন যে নবান্ন অভিযানের জন্য কেউ এখনো পর্যন্ত কোনো আবেদনপত্র জমা দেয়নি, অর্থাৎ কোনো সংগঠনের তরফ থেকে দেওয়া হয়নি। এবং গত বছর এই ইস্যুতে নবান্ন অভিযান ডাক দিয়েছিল একটি ছাত্র সংগঠন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারাও ডাক দেয়নি। তো তারা ডাক দিয়েছে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে সুস্পষ্টভাবে তারা। দেখুন, একটা কথা পরিষ্কার আমি আপনাদের জানাচ্ছি, পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে সর্বত্র ডাকটা কোথা থেকে। আরে মূর্খের স্বর্গে বাস করছে এই সরকার না পুলিশ? ডাক তো দিয়েছে অভয়ার মা বাবা, এটা দেখতে পাচ্ছে না ওরা? সংগঠন খুঁজে বেড়াচ্ছে কেন? অতএব পরিষ্কার, অভয়ার মা বাবা ডাক দিয়েছে, আমার মেয়ে বিচার পায়নি, আমার মেয়ের বিচারের জন্য আপনারা সবাই রাত জেগেছেন, রাস্তায় নেমেছেন। এত আন্দোলন করার পরেও, 1 বছর পূর্ণ হওয়ার পরেও আমার মেয়ের বিচার হলো না, ন্যায় বিচার পেলাম না, অপরাধী চিহ্নিত হলো না। এই কারণেই তো অভয়ার মা বাবা ডাক দিয়েছে। আর যখন জনস্রোতের ডাক হয়, কে কোথায় চিঠি জমা দেবে? এই যে রাত যখন জাগো আন্দোলন হয়েছিল, তখন কি কোথাও কোনো পুলিশকে কেউ চিঠি দিয়েছিল? রাতের পর রাত মানুষ জেগে গেছে, রাস্তার পর রাস্তা মানুষ বন্ধ করে ফেলেছে। কোন থানায় চিঠিটা পড়েছিল? কোন পুলিশের কাছে চিঠি গিয়েছিল? অতএব এগুলো শুধু মমতা ব্যানার্জিকে দেখাচ্ছে আমরা খুঁজছি কত, আমরা বলছি কত। পুলিশ নাটক করছে মমতা ব্যানার্জির সাথে। পরিষ্কার আমি বলতে চাই, ধোকা দিচ্ছে ধোকাবাজ নেত্রী, ধোকাবাজ পুলিশ মন্ত্রীকে। আজকে 2টো মামলা করানো হয়েছে, একটা কলকাতা হাইকোর্টে পিআইএল করা হয়েছে, একটা হাওড়ার ব্যবসায়ী সংগঠন দিয়ে কারা মামলা করিয়েছে আমরা বুঝি না। সারা পশ্চিম বাংলায় এত আন্দোলন হলো, এতবার নবান্ন রাইটার্স অভিযান হলো, একবারও কোনো ব্যবসায়ী সংগঠন কোথাও গিয়ে মামলা করেছে যে আমাদের ব্যবসা অসুবিধা হচ্ছে? তা যদি হতো, আদালতকে এক একটা রাজনৈতিক দলের কার্যক্রমে ভুরি ভুরি মামলা শুনতে হতো। এই যে আপনার তৃণমূল কংগ্রেস এত জায়গায় রাস্তা অবরোধ করে কার্যক্রম চালাচ্ছে, মমতা ব্যানার্জি কোনো পারমিশনের তোয়াক্কা না করে
যখন তখন রাস্তা অবরোধ করে কার্যক্রম চালাচ্ছে। অভিষেক ব্যানার্জি যেখানে সেখানে কার্যক্রম করছে, মর্জি মতো কার্যক্রম করছে। কোথায়? আজ পর্যন্ত কোনো ব্যবসায়িক সংগঠন, আজ পর্যন্ত কেউ এর জন্য কোনো আদালতে গিয়েছে? কোন ব্যবসায়িক সংগঠন যায় না। এগুলো যে তৃণমূলের মুরগি, আবার বলবো পরিষ্কার ভাষায়, এগুলো যে তৃণমূলের মুরগি, কারও তা বুঝতে অসুবিধা নেই। সেই কারণে ওই মুরগির যতই ডিম পারো, ও ডিমের কোনো মাহাত্ম্য নেই, ওই ডিমের কোনো ভ্যালু নেই। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এই জাতীয় মামলা করে আদালতের কাজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সময় নষ্ট করার চেষ্টা হচ্ছে। অতএব আমরা মনে করি অভয়ার মা বাবার ডাকের এই কার্যক্রমে যারা মন থেকে চাইবে তারা যাবে। অভয়ার মা বাবা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের কাছে এসেছিল, আমাদের এই অফিসে আমাদের রাজ্য সভাপতির সাথে দেখা করে গেছে, আমার সাথে আমার ঘরে গিয়ে আলাদা করে দেখা করেছেন, কথা বলেছেন, সহযোগিতা চেয়েছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সাথেও দেখা করেছেন, অন্যান্য পার্টির বিভিন্ন নেতাদের সাথে তাদের কার্যালয়ে গিয়ে তাদের অসহায় অবস্থার কথা তারা ব্যক্ত করেছেন। অতএব অন্য পার্টি কি রোল নেবে আমি জানি না। আমরা পরিষ্কার আমাদের স্ট্যান্ড যেটা আমি একটু আগেই আপনাদের সেটা বলে দিয়েছি। ব্যাস। অভয়ার বাবা মা দিল্লি থেকে ফিরলেন, অভয়ার বাবা মার অভিযোগ তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং দেখছেন তারা, কারণ তারা দিল্লি গিয়েছিলেন, সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা হয়েছে, অমিত শাহ দেখা করেননি। ফিরে এসে তীব্র বিরক্তি প্রকাশ করছেন অভয়ার বাবা মা, সিবিআই বিরুদ্ধে বলছেন, একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। এখন বিষয় হচ্ছে, আমরা মনে করি যে অভয়ার মা বাবা এখন খানিকটা মানসিকভাবে খুবই ব্যথিত অবস্থায় আছে। এই অবস্থায় যখন কোনো কিছু না হয়, তখন একটা মানুষের মনোভাব কি হতে পারে সেটা আপনারা অনুমান করুন। আর তারা হচ্ছে মা এবং বাবা, 1 বছর হয়ে গেল দৌড়ে দৌড়ে তারা ঘুরছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে নানা রকম কথাবার্তা পারিপার্শ্বিক লোকের কান ভাগানো থেকে আসতে পারে। সেই জন্য আমি মনে করি যে এটা যা কিছু ওরা বলছেন সেটা কান ভাঙানো কথাবার্তা। যদি কোনো ধারণা বিজেপির বিরুদ্ধে থাকতো তাহলে বিজেপি অফিসে তার মা বাবা আসতেন না। অতএব তাদের বিজেপির প্রতি আস্থা বিশ্বাস আছে বলেই তারা বিজেপির সাহায্য চাইতে এসছে। আর আমরা তো প্রথম থেকেই এই অভয়া কাণ্ডে